হাই গাইজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খোরশেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মধ্যরাতে লাইভে আসলাম। এই সময়টা একেবারে লাইভে আসার সময় না, তারপরেও আসলাম কারণ ভাবছিলাম যে এই মুহূর্তে বিষয়গুলো শেয়ার না করলে হয়তো বা আগামীকালকে সকালে ভুলে যাব। মানে এত তথ্য প্রবাহের যুগে আমরা এত বিষয় নিয়ে ঘাটাঘাটি করি যে কিছুক্ষণ গেলে আসলে সব কিছু ভুলে যায়। কিছুক্ষণ আগে একটা নাটক দেখলাম। আমাদের দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটা দীর্ঘ সময় একটা শূন্যতা ছিল, যে সামাজিক প্রেক্ষাপট, সামাজিক বাস্তবতা তুলে ধরতে না পারার যে একটা ব্যর্থতা, সেই জিনিসটা ছিল। কিন্তু একটা নাটক দেখলাম, মানে নাট্য নির্মাতা মঈন খান, তিনি যেভাবে নাটকটা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে স্পেশালি যদি বলি যে সুজন আহমেদ তার নাম, সিনেমাটোগ্রাফার। নাটকটার নাম হচ্ছে তোরা মানুষ হবি কবে। এই যে একটা আন্দোলন, এই আন্দোলনের পরে এই আহ, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আসলে নাটকটা নির্মাণ করে। প্রথমেই যেটা নাটকের সিকোয়েন্সে আমরা দেখতে পাই যে হচ্ছে এক লোক দোকানে, মুদির দোকানে তিনি গিয়েছেন এবং সেখানে বাকি খেয়েছেন। তার বাকির পরিমাণ 44,000 টাকা, এবং রানিং তিনি আরও 5,000 টাকা জিনিস নিয়েছেন। বাট দোকানদার তার কাছ থেকে টাকা চাচ্ছে, সে টাকা দিতে চাচ্ছে না। এই সময় ওই নাটকের যে হিরো ওই রাস্তার দোকানে পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তাদের ভিতরে একটা কেওয়াজ চলছিল, তর্ক বিতর্ক চলছিল দোকানদার এবং ওই বৃদ্ধ বয়স্ক লোকের সাথে। হঠাৎ করে সেটা বুঝতে পেরে তারা সচেতন নাগরিক হিসেবে দোকানের মধ্যে যায় এবং তাকে জিজ্ঞেস করে আসলে ঘটনা কি হয়েছে। হ্যাঁ, তো বলে যে ভাই আমার থেকে 44,000 টাকা বাকি খেয়েছে, অথচ আমি এখন টাকা চাচ্ছি, তিনি টাকা দিতে চাচ্ছেন না। তো তারপরে এসে বলতেছে, চাচা আপনাকে তো আমরা অন্যভাবে দেখি, আপনার প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় চমৎকার চমৎকার সচেতনতামূলক নীতিবাক্য ঝাড়েন, অথচ আপনার থেকে টাকা পাবে, আপনি টাকা দিতে যাচ্ছেন না। বলছে বাবা তুমি এই বিষয় নিয়ে তুমি কেন কথাবার্তা বলতেছো, তোমার সাথে তো এই বিষয় নিয়ে কথা বলবো না। তখন সে প্রতিবাদ করে এবং তার পাশেই, মানে ওই বৃদ্ধ লোকের পাশেই তার আহ, বাড়িতে কাজ করে এরকম একজন, আহ, তার নাম রহিমা। এবং সেও বলে যে ভাই আমি 6 মাস ধরে কাজ করি, অথচ আমাকেও 6 মাসের বেতন পাবো, সেই বেতনটা দেয়নি। এই যে এই সমস্যাগুলো, পরবর্তীতে সে ওই নায়ক হচ্ছে যে ফেসবুক লাইভে যায় এবং ঘটনাগুলো বিস্তারিত বলে দেয়, সমস্যাগুলো। এবং পরবর্তীতে আসলে এটার সমাধান হয়ে যায় এবং তিনি টাকাটা পরিশোধ করে দেয় কাজের মানে ওই দোকানদারকে এবং কাজের মহিলাকে। এরপরে কিছু সিকোয়েন্স আমরা দেখেছি, যেমন হচ্ছে যে এলাকাতে ডাকাত পড়েছে, সেই ডাকাতদেরকে কিভাবে উচ্ছেদ করা যায়। তারপরে ওই নাটকের মধ্যে যে নায়িকাটা রয়েছে তানিয়া বৃষ্টি, ওই তানিয়া না চরিত্রে আসলে অভিনয় করেছে। ওই নায়কের ভাই আবার একটা অফিসে চাকরি করে। ওই অফিসে ওই মহল্লার একজন আহ, চাকরি করত, রিটায়ারমেন্টে গিয়েছে, পেনশনের টাকা পাবে, কিন্তু দিনের পর দিন সেই অফিসে যায়, অথচ তার পেনশনের টাকা পাবে এই শর্তে যে যদি সে ঘুষ দেয়। তো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ওই, যে লোক পেনশনের টাকা পাবে, তার তো ঘুষ দেওয়ার মতো সামর্থ্য নেই, অলরেডি বয়স তার 65 থেকে 70 বছর। সো সে যায় এবং সেখানে গিয়ে অফিসে গিয়ে বলে যে বাবা আমার কাছে তো ঘুষ দেওয়ার মতো টাকা নাই, আমার কাছে যেটা আছে তুমি নিতে পারো। আমার এই যে আমি, মানে যে লাঠিতে ভর দিয়ে হাঁটি, এই লাঠিটার দাম 1500 টাকা। তারপরে হচ্ছে আমার কাছে একটা ঘড়ি আছে, বিদেশ থেকে আমার এক বন্ধু পাঠিয়েছিল, বর্তমান বাজার দর প্রায় 6,000 টাকা, তুমি চাইলে নিতে পারো। হ্যাঁ, তারপরে বলা হয় যে হচ্ছে যে একটা অ্যাট এ টাইমে ইন্টারেস্টিংলি সে তার গায়ের যে পাঞ্জাবিটা রয়েছে, সেই পাঞ্জাবিটাও সে খুলে দেয়। পরবর্তীতে ওই যে আহ, মানে নায়িকা তানিয়া চরিত্রে যিনি অভিনয় করেছেন, সে সচেতন মূলকভাবেই সে হচ্ছে যে একজন দুজন পুলিশকে নিয়ে আসে থানা থেকে এবং তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করে। এই যে একটা সচেতনতামূলক বার্তা কিন্তু পুরো নাটক জুড়েই পাওয়া যায়। ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাই যে ট্রাফিক পুলিশ হচ্ছে যে সে মন খারাপ করে হতাশ হয়ে বসে রয়েছে, অথচ ট্রাফিক কন্ট্রোল করছে না। এবং ঢাকার ট্রাফিক ব্যবস্থা যে কতটা ভয়ানক পরিস্থিতি, সেইটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফির মাধ্যমে ফোটানো হয়েছে। এবং ট্রাফিক পুলিশ যে বসে রয়েছে, কেন সে ট্রাফিকে কাজ করতে পারতেছে না সেটাও দেখানো হয়েছে। তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনি ট্রাফিকে কাজ করতেছেন না কেন? আপনার তো দেখে মনে হচ্ছে আপনার মন খারাপ। বলছে ভাই আমি ট্রাফিকে কাজ করে বেতন পাই। মানে ও সেটা বলতেছে যে আপনার তো মনে হয় এখন ধান্দা বন্ধ হয়ে গেছে, আগে তো আপনি ট্রাফিকে বিভিন্ন মোটরসাইকেল গাড়ি থেকে তাদের লাইসেন্স না থাকলে তাদের থেকে টাকা বাগাইতেন। সো এখন কি আপনার এই ধান্দা বন্ধ হয়ে গেছে দেখে আপনার মন খারাপ? বলে আপনি ঠিক ধরছেন।
আমি দেখেন, আমি আমার 2টা ছেলে আহ, একটা ভালো স্কুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো তাদের পেছনে খরচ রয়েছে। আমি 30,000 টাকা ফ্ল্যাটে থাকি, তো আমি এই টাকাগুলো কোত্থেকে দিব? এই যে একটা সামাজিক বাস্তবতা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং আরেকটা বিষয় আমরা দেখতে পাই নাটকের মধ্যে, যে মানে অ্যাট এ টাইম হচ্ছে যে, মানে নাটকের একেবারে শেষের দৃশ্যের দিকে, যে নায়িকা তানিয়া বৃষ্টি, ও হচ্ছে তার এক আগে একটা ছেলের সাথে প্রেম করতো। তো ওদের সোশ্যাল মিডিয়ায় যে টেক্সট বা অডিও বা স্ক্রিনশট এগুলো রেখে দিয়ে ওই নায়িকাকে ব্ল্যাকমেল করে, সেটাও আসলে প্রতিরোধ করা হয়। তো এইটার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আপনারা যদি কোনো রিলেশনে জড়ান বা সম্পর্কে জড়ান, আপনাদের মানে সম্পর্কের মধ্যে কেমন ধরনের শালীনতা থাকবে, সম্পর্কের জায়গাটা কতটা রেসপেক্ট থাকবে, এই বিষয়গুলো আসলে ফোটানো হয়েছে। আহ, মঈন খান চমৎকার একজন নাট্য নির্মাতা আমার কাছে মনে হয়েছে। এবং এই নাটকটা পুরোপুরি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে আসলে আহ, অনেক ভালো গুণী মানের নাট্য নির্মাতা, চলচ্চিত্র নির্মাতারা রয়েছে। বাট তারা এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায়, দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা যেটা রয়েছে, সেইটা যদি বাধা হয়ে না দাঁড়ায়, আমার কাছে মনে হয় তারা সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় সচেতনতামূলক বার্তা হিসেবে নাটকের ভিতরে এই বিষয়গুলো যেমন তুলে ধরতে পারার মতো তারা যোগ্যতা রাখেন, একই সাথে সেই নাটকের মধ্যে বিনোদন, এন্টারটেইনমেন্ট সব কিছুই থাকে। এবং পরিবার সহ সকল শ্রেণীর মানুষ এই ধরনের নাটক বা সিনেমাগুলো আহ, দেখার মতো আসলে পরিবেশ রয়েছে। এবং আপনারা না, আমি সাজেস্ট করব যে এই নাটকটা আপনারা দেখুন। 53 মিনিটের নাটক, আপনারা অনেক নাটক দেখেছেন আমি জানি, এবং আপনারা অনেক সিনেমা দেখেছেন। এবং এই নাটকটা আমি কেন বলছি, এই নাটকটা আমি আসলে এখানে কোনো ব্র্যান্ডিং করার জন্য না, আমি যখন দেখেছি আমার কাছে মনে হয়েছে যে পুরোপুরি আপনার সামনে যে বিষয়গুলো ঘটে গিয়েছে আসলে, সেই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরা। যেমন ঢাকার নাটকের একটা সিকোয়েন্সে দেখা যাচ্ছে যে ঢাকাতে কাজের মেয়েদের, মানে বিভিন্ন শিল্পপতিদের বাসায় যারা কাজের মহিলারা যে কাজ করেন, তাদের সাথে কেমন ধরনের আসলে আচরণ করা হয়, হ্যাঁ, এই বিষয়গুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং তাদেরকে বেতন দেওয়া হয় না, তাদেরকে, তারা যে কি খাবার খায়, তাদেরকে কি ধরনের খাবার দেওয়া হয়, বা কখনো খাবার কথা কখনো বলাও হয় না, এরকম। শুরু থেকে আমার ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন আমাদের আনোয়ার হুসাইন, আমার বড় ভাই। আমার, আমি হাই স্কুলে যখন পড়তাম তখন আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিল। এমডি এমডি নওয়াজ বিজয়, তিনি এখনও যুক্ত রয়েছেন। সবুজ আলী, আমার হাই স্কুল লেভেলের ক্লাস 10-এর ফ্রেন্ড, যুক্ত আছেন। আরও অনেকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা দেখবেন, অবভিয়াসলি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এবং আমি বলবো, মানে আই সাজেস্ট যে হচ্ছে যে আপনারা নাটকটা দেখেন। দেখেন এবং আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে একটা 53 মিনিটের মধ্যে এতগুলো সামাজিক অবক্ষয়ের চিত্রগুলো তুলে ধরা, এবং সেটার আসলে সমাধানটাও তিনি দিয়েছেন। আমার কাছে মনে হয় সমালোচনার একটা জায়গা যে তিনি খুব ইতিবাচকভাবে গল্পটা সাজিয়েছেন। এই গল্পের ভিতরে খুব একটা তিনি এন্ডিংটা হ্যাপি একটা এন্ডিং আমরা দেখেছি শেষ মুহূর্তে। এবং নাটকটার ভিতরে আরেকটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে যে আহ, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে পজিটিভ বিষয়গুলোই আসলে তুলে ধরা, মানে সমস্যাগুলা প্রথমে ইন্ডিকেট করেছে এবং দ্বিতীয়ত সেটার সমাধানটাও দিয়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখনকার প্রেক্ষাপট বাস্তবতায় সব কিছু যে সমাধান হয়েছে সেটা না। এবং এই নাটক আহ, দেখার পরে আপনার ভিতরে কি জিনিসটা তৈরি হবে? প্রথমত আপনার ভিতরে একটা সচেতনতা তৈরি হবে, প্রতিবাদী মানসিকতা সৃষ্টি হবে। এবং আপনার যে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির প্রতি যে এক ধরনের চিন্তা, চেতনা বা ভাবনা ছিল, সেটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এবং এই ধারণা জন্মাবে যে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে যারা নাট্য নির্মাতা রয়েছেন, তারা চমৎকারভাবে চমৎকার গল্প, প্রেক্ষাপট বিবেচনায় গল্প তৈরি করতে পারেন, এবং সুন্দর সিনেমাটোগ্রাফির মাধ্যমে সিনেমাটোগ্রাফাররা সেটা ফুটিয়ে তুলতে পারেন। এটা আপনার কাছে মনে হবে। এবং বর্তমানে এই সরকার পতনের পরে নাটক ইন্ডাস্ট্রি বা সিনেমা ইন্ডাস্ট্রিগুলোতে একটা মানে যারা টাকা বিনিয়োগ করতো, সেই সংখ্যাটা অনেক পরিমাণেই কমে গিয়েছে। সেইটা অবভিয়াসলি এই যে ভালো ভালো গল্পের মাধ্যমে যে আবার পুনরায় যে শুটিংয়ের কাজ চলছে, বা নতুন নতুন চলচ্চিত্র বা নাটকগুলো যে তৈরি হচ্ছে, এইটা দেখার পরে আমার কাছে মনে হয় যে যারা টাকা লগ্নি করতো বা বিনিয়োগ করতো, তারা আবারও
এই ইন্ডাস্ট্রিগুলোতে আবারও তারা মুখ মানে চোখ রাখবে আমার কাছে মনে হয়। সো থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় যে আমি যে নাটকটা দেখেছি পুরোপুরি আমি আসলে তুলে ধরতে পারিনি আমার গল্পের মধ্যে, আপনারা নাটকটা দেখুন এবং তারপরে আপনার কাছে মনে হবে যে না, ওয়ান্ডারফুল একটা নাটক, অসাধারণ, এবং এত সুন্দর গল্প আসলে তৈরি করা যায়। থ্যাংক ইউ সো মাচ। এখন পর্যন্ত শেখ রুহুল আমিন শেষে যুক্ত হয়েছেন। যারা যারা আমাকে ভিডিওটা দেখছিলেন এতক্ষণ পর্যন্ত বা পরবর্তীতে যারা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা। পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো কন্টেন্ট মানে টপিক নিয়ে আলোচনায় আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।